ক্লাস 5। আজকে আমি তোমাদের আলোচনা করব তাল নবমী, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা যে তাল নবমী গল্প, সেই তাল নবমী গল্পের পরের অংশটা, অর্থাৎ লাইভ ক্লাসে আমরা একটা অংশ আলোচনা করেছি। আজকে পার্ট 2 এটা আমরা আলোচনা করব, পরের অংশ। আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জীবন পরিচিতি সম্পর্কে। শুধু তাই নয়, আমরা দেখেছিলাম যে বর্ষণমুখর প্রকৃতির বর্ণনা লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তুলে ধরেছেন। বর্ষণমুখর প্রকৃতিকে কেন্দ্র করে নিম্নবিত্ত মানুষের জীবন জীবিকা কিভাবে, তাদের জীবন জীবিকায় টান পড়ে, তারা কিভাবে অসহায় হয়ে পড়ে, সে বর্ণনা লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। আমরা দেখেছি টানা 15 দিন বর্ষা, বৃষ্টিপাতের ফলে নিম্নবিত্ত অসহায় মানুষদের চেহারা কিভাবে ফুটে উঠেছে এবং তাদের যে পারিবারিক দারিদ্র পীড়িত সাংসারিক জীবনের চেহারা এই গল্পে আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ বর্ষা, দীর্ঘদিন ধরে বর্ষা চললে নিম্নবিত্ত অসহায় মানুষদের তাদের যে দারিদ্র পীড়িত সাংসারিক জীবনের একটা প্রকাশ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তুলে ধরেছেন। সেখানে আমরা দেখেছি যে ক্ষুদিরাম ভট্টাচার্য নামক একজন ব্যক্তিকে কেন্দ্র করে তার যে ফ্যামিলি, তার যে পরিবার, তার দুটো ছেলে নেপাল ও গোপাল, আমরা দেখেছি খিদের জ্বালায় অতিষ্ঠ হয়ে উঠেছে। আমরা আলোচনা করেছিলাম যে তারা তাদের খিদের জ্বালায় অতিষ্ঠ হয়ে ওঠার কথা। আমরা আরও দেখেছিলাম যে তারা পাড়ার শিবু বাড়ির যে ছেলে চুনির কাছ থেকে শুনতে পায় জটি পিসিমাদের বাড়ি তাল নবমীর ব্রত মঙ্গলবারে হবে। সেই তাল নবমীর ব্রত যে মঙ্গলবার, তারা এটা কার কাছ থেকে শুনতে পায় না, শিবু বাড়ির যে ছেলে চুনির কাছ থেকে শুনতে পায় যে জটি পিসিমাদের বাড়ি মঙ্গলবার তাল নবমীর ব্রত উপলক্ষে বিভিন্ন রকম কি হবে, খাবার তৈরি হবে। সেখানে তালের প্রয়োজন। এদিকে আমরা দেখেছি অর্থের অভাবে তারা ঠিকমতো খেতে পাচ্ছে না, দুবেলা দুপুরো খাবার জোগাড় করতে হিমশিম খাচ্ছেন ক্ষুদিরাম ভট্টাচার্য, সামান্য আর গৃহস্থ মাত্র। সেখানে যদি তারা নিমন্ত্রণ পায় তাহলে খেতে পাবে, এই আশায় নেপাল ও গোপাল বুক বাঁধে। শুধু তাই নয়, আমরা দেখেছি যে জটি পিসিমাদের বাড়ি চলে যায় তারা, গোপালও পিছনে পিছনে যায় নেপালের সঙ্গে। কিন্তু তারা এই আশঙ্কা করেনি, কখনোই ভাবেনি যে পাড়ার সবাই নিমন্ত্রণ পেলেও তারা কেন পাবে না। অর্থাৎ তাদের যে নিমন্ত্রণ না পাওয়ার যে ঘটনা ইতিমধ্যে ঘটতে চলেছে, পরের অংশে আমরা দেখতে পাব। সেটা সমকালীন সমাজ বাস্তবতার দিকে ইঙ্গিত করেছেন লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ সমকালীন সমাজ বাস্তবতা লেখক বা সাহিত্যিকদের একটা পটভূমি হিসাবে, লেখার পটভূমি হিসাবে উপস্থাপিত হয় বাংলা সাহিত্যে। আমরা দেখেছি এটা, যে সমকালীন সমাজ বাস্তবতা প্রকাশ লক্ষ্য করা যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ও এই সমকালীন সমাজ বাস্তবতাকে কেন্দ্র করে লিখেছেন। তিনি দেখিয়েছেন যে সমাজে অর্থের মূল্য প্রচুর, যার টাকা নেই, যার সম্পদ নেই, যিনি বিত্তশালী নন, যিনি অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী নন, সে সব দিক থেকে বঞ্চিত হবে। তো এই যে নেপাল গোপাল, এরা কিন্তু কখনোই আশঙ্কা করেনি, কখনোই ভাবেনি যে তারা নিমন্ত্রণ পাবেন। তারা বারে বারে ভেবেছে যে তাদের নিমন্ত্রণ করবে, কিন্তু আস্তে আস্তে আমরা যখন দেখতে পাবো যে দারিদ্র পীড়িত সাংসারিক জীবনের চেহারার প্রকাশের সঙ্গে সঙ্গে সেই সমস্ত অসহায় মানুষরা কিভাবে অবহেলিত, সমাজে অপাঙ্ক্তেও বঞ্চিত রয়ে যায়, তার চেহারা, তার জীবন্ত নিদর্শন লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমাদের এই গল্পে তুলে ধরেছেন। আমরা দেখেছি যে নেপাল জটি পিসিমার বাড়ি থেকে ফিরে আসার সময় একবার কি করছে, পিছন ফিরে জিজ্ঞাসা করছে
তালের কথা, তাল নেবেন তো তাহলে। অর্থাৎ নেপাল মনে করিয়ে দিতে চাইছে জটি পিসিমাকে কি, যেন তাদের নিমন্ত্রণ করতে না ভুলে যায়। হ্যাঁ, আমরা দেখেছি তারা ওখান থেকে চলে যখন আসছিল, তখন কিন্তু জটি পিসিমা তাদের একবারের জন্য মুখ ফুটে বলেনি যে মঙ্গলবারে আমাদের তাল নবমীর ব্রত উপলক্ষে বিভিন্ন রকম খাবারের আয়োজন করা হচ্ছে। একবারও মুখ ফুটে বলে। তাল নবমী কি আমি বলেছিলাম যে ভাদ্র মাসের শুক্লা দ্বাদশী নবমী তিথিতে তালের নির্যাস থেকে বিভিন্ন রকম খাবার তৈরি হয়। সারাদিন উপবাস থাকে, ঠিক আছে, তারপরে সেটা সন্ধ্যার দিকে তারা উপবাস ভঙ্গ করে। তো এটা তাল নবমী। এবং ব্রত কি আমি বলেছিলাম যে ব্রত কি না, ব্রত হচ্ছে পাপ ক্ষয়ের জন্য এবং পুণ্য লাভের জন্য যে গৃহস্থ পরিবারে যে ধর্মানুষ্ঠানের আয়োজন করা হয় সেটাই ব্রত। তো জটি পিসিমাদের বাড়ি হচ্ছে। এমনকি শুধু তাই নয়, তা জটি পিসিমা যাতে নিমন্ত্রণ করতে ভুলে না যায় তার জন্য গোপাল বলেছে, দাদা তুই জটি পিসিমার কাছ থেকে পয়সা নিস না, তুই ফ্রিতে তাল দিয়ে দে। নেপাল কি বলেছিল, তাই হয় নাকি? এত কষ্ট করে তাল কুড়িয়ে আনছে, সে কি পয়সা নেবে না? সে পয়সা নিতে রাজি আছে। কিন্তু তারপরে তার মনে মনে একটা আশা জেগেছে তাদের দুজনেরই যে জটি পিসিমা ঠিক তাদের নিমন্ত্রণ করবে, তাদের ইনভাইট করবে মঙ্গলবারে। এই পর্যন্ত আলোচনা হয়েছিল। আজকে আমরা নতুন পাঠে যাব। দেখো সকলে, সকলে দেখবে টেক্সট। আচ্ছা দেখো, রাত্রে বৃষ্টি নামে, হুহু বাদলার হাওয়া সেই সঙ্গে, পূব দিকের জানলার কপাট দড়ি বাঁধা, হাওয়ায় দড়ি ছিঁড়ে সারা রাত খটখট শব্দ করে ঝড় বৃষ্টির দিন। গোপালের ঘুম হয় না, তার যেন ভয় ভয় করে। সে শুয়ে শুয়ে ভাবছে, দাদা তাল যদি বিক্রি করে তবে ওরা নিমন্ত্রণ করবে না। তা কখনো করে? ভালো করে বোঝো, রাত্রে বৃষ্টি নেমে গেছে, প্রচন্ড বৃষ্টি নেমেছে রাতে, খুব বাদলার হাওয়া বইছে, আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টি পড়ছে এবং সঙ্গে সঙ্গে হাওয়া বইছে। জানলার কপাট দড়ি বাঁধা। কপাট কি? পাল্লা বা আবরণ। কপাট হচ্ছে পাল্লা বা আবরণ। সাধারণত কপাট মানে হচ্ছে দরজার পাল্লা, কিন্তু এখানে জানলার যেহেতু কপাট বলা হয়েছে, জানলার পাল্লা বা আবরণ। হাওয়ায় দড়ি ছিঁড়ে সারা রাত কি খটখট আওয়াজ শব্দ দেখা দিয়েছে, তাই তো? অর্থাৎ দড়ি ছিঁড়ে সারা রাত খটখট করেছে ঝড় বৃষ্টির দিনে, একটা শব্দ লক্ষ্য করা গেছে। অর্থাৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দেখো প্রকৃতির বর্ণনা দিচ্ছেন প্রথমে এই জায়গাটা। দড়ি ছিঁড়ে সারা রাত খটখট শব্দ করে ঝড় বৃষ্টির দিনে। গোপালের ঘুম হয় না কেন? তার ভয় ভয় করছে, মনে মনে সর্বদা একটা ভয় কাজ করছে। কি সে ভয়টা? সে ভয়টা কি না, তার দাদা যদি পয়সার বিনিময়ে তাল বিক্রি করে আর জটি পিসিমা যদি পয়সা দিয়ে কিনতে হয়েছে বলে তাদের নিমন্ত্রণ না করে, এই একটা ভয় কিন্তু গোপালের মনে কাজ করছে। তাই গোপালের ঘুম আসছে না। অর্থাৎ নেপাল হচ্ছে বড়, গোপাল ছোট। আমি বলেছিলাম দুই ভাই, তো তার দাদা যদি তাল বিক্রি করে দেয় পয়সার বিনিময়ে তাহলে তাদের নিমন্ত্রণ করবে না। এই আশঙ্কায় গোপালের ঘুম আসছে না সারা রাতে। এরপর দেখো বলছে, তা কখনো করে? নিমন্ত্রণ করবে কি করে যদি পয়সার বিনিময়ে তাল কেনে জটি পিসিমা? জটি পিসিমার ভালো নাম কি আমি বলেছিলাম? হরিমতি। তাহলে তো নিমন্ত্রণ করবে না, ইনভাইট করবে না। দেখ, খুব ভোরবেলা উঠে গোপাল দেখলে বাড়ির সবাই ঘুমিয়ে, কেউই তখনও ওঠেনি। রাত্রে বৃষ্টি থেমে গিয়েছে, সামান্য একটু টিপটিপ বৃষ্টি পড়ছে। গোপাল এক ছুটে চলে গেল গ্রামের পাশে সেই তাল দিঘির ধারে। মাঠে একটা জল আর কাদা। গ্রামের উত্তর পাড়ার গণেশ কাওড়া লাঙল ঘাড়ে এই এত সকালে মাঠে যাচ্ছে। ওকে দেখে বললে, কি খোকাটাকু যাচ্ছ কোনে এত ভোরে? দেখো বাবা, খুব ভোরবেলা গোপাল উঠে বলল। উঠে দেখলো বাড়ির সবাই ঘুমিয়ে গেছে, কেউই তখন ঘুম থেকে ওঠেনি, সবাই ঘুমিয়ে আছে। রাত্রে বৃষ্টি অলরেডি থেমে গেছে। যে বৃষ্টিটা হচ্ছিল সে বৃষ্টি এখন একটু থেমেছে, সামান্য একটু টিপ টিপ বৃষ্টি পড়ছে মাত্র। গোপাল কি করলো? এক ছুটে চলে গেল কোথায়? গ্রামের পাশে সেই তাল দিঘি, যেখানে যে দিঘিটার চারিদিকে তাল গাছের সারি, সেই তাল দিঘির পাড়ে চলে গেল গোপাল এক ছুটে। ভালো করে বলছো, কখন?
রাত্রের বৃষ্টি থেমে গিয়েছে, যখন সবেমাত্র বৃষ্টি থেমেছে, সবাই ঘুমাচ্ছে, সবাই ঘুমে আচ্ছন্ন, সবাই তখন ঘুমোচ্ছে। গোপালের ঘুম হয়, রাতেই চলে গেছে। কোথায় চলে গেছে? এক ছুটে গ্রামের পাশে সেই তাল দিঘির ধারে। মাঠে 1 হাঁটু জল আর কাদা, মাঠে 1 হাঁটু জল, 1 হাঁটু পর্যন্ত জল আর কাদা। সেগুলোকে অতিক্রম করে কত কষ্ট করে দেখো দুমুঠো খাবার আশায় কিভাবে কষ্ট করে জীবনকে বাজি রেখে তাল আনতে ছুটে চলেছে গোপাল। ভালো করে দেখো, গ্রামের উত্তর পাড়ার তখন গণেশ কাওড়া লাঙল ঘাড়ে এই এত সকালে মাঠে যাচ্ছে। ওকে দেখে বললে, কি খোকাটা যাচ্ছ কোনে এত করে? তো ঠিক সেই সময় গ্রামের উত্তর পাড়ার গণেশ কাওড়া, নাম কি? গণেশ কাওড়া। লাঙল জানো হাল, কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতি, সেটা হচ্ছে লাঙল। তো সেই গণেশ কাওড়া উত্তরপাড়ার, ওই গ্রামেরই উত্তরপাড়ার গণেশ কাওড়া লাঙল ঘাড়ে করে কোথায় যাচ্ছে না, এত সকালে মাঠে যাচ্ছে। অর্থাৎ ভালো করে বোঝো যে তারপরে দেখো আমরা বুঝতে পারছি যে রাত্রের বৃষ্টি থেমে গেছে। পটভূমিটা দেখো কোন সময়কে কেন্দ্র করে বলছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। রাত্রের বৃষ্টি থেমে গেছে, সামান্য একটু টিপটিপ বৃষ্টি পড়ছে, তখনও সবাই ঘুমোচ্ছে। অর্থাৎ তখনও রাত পুরোপুরি কাটেনি, মানে অত্যন্ত জাস্ট সবেমাত্র সকাল হব এরকম অবস্থা। কারণ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গণেশ কাওড়ার এই যে লাঙল ঘাড়ে করে যাওয়া, পরিষ্কার ওখানে লেখা আছে যে এত সকালে মাঠে যাচ্ছে, অর্থাৎ পুরোপুরি রাত পরিচ্ছন্ন পরিষ্কার হয়নি, অর্থাৎ সবেমাত্র সকাল হয়েছে, অর্থাৎ অতি প্রত্যুষে, কাক ভোরে বলা চলে, যে ভোরে কাক জেগে ওঠে, অতি প্রত্যুষে। গোপাল কিন্তু ছুটে চলে যাচ্ছে কোথায়? তাল আনতে। তার সারা রাত ঘুম হয়নি। কেন? তার মনে মনে সর্বদা সে আশঙ্কা করেছে, যদি তার দাদা পয়সার বিনিময়ে তালটা বিক্রি করে, আর তার ফলে যদি পিসিমা যদি তাদের নিমন্ত্রণ করতে অস্বীকার করে, এই জন্য সে সারা রাত না ঘুমিয়ে রাত থাকতে অর্থাৎ জাস্ট সবেমাত্র ওই প্রভাত হয়নি এখন, অতি প্রত্যুষে, মানে ওই যে ভোর অবস্থা, ঠিক সেই সময় তোমরা জানো অনেকে দেখবে লাঙল ঘাড়ে করে মাঠে যায়, অর্থাৎ অতি প্রত্যুষে ঠিক সেই সময় গণেশ কাওড়া লাঙল ঘাড়ে করে মাঠে যাচ্ছে। ওকে দেখে বললে, কি খোকাটা যাচ্ছ কোনে এত দূরে এত ভোরে? তো ওকে দেখে কি বলছে, ওকে দেখে ফেলেছে ভোরবেলা, কারণ আমি বলেছি তখনও রাত অবসিত হয়নি, অবসিত প্রায়, অর্থাৎ ভোর অবস্থা। ওই জন্য বলা হয়েছে এত সকাল, কারণ তখনও রাত এখনো কাটেনি, রাত এখনো রয়ে গেছে, ভোর, সূর্যের আলো এখনো ওঠেনি, অতি প্রত্যুষে। তো সেই সময় তাকে দেখে গণেশ কাওড়া ওই গোপালকে দেখে কি বলছে, কি খোকা ঠাকুর কোথায় যাচ্ছ তুমি এত ভোরে, এত ভোরবেলা তুমি কোথায় যাচ্ছ কোনে, কোথায়, কোন জায়গায় যাচ্ছ এত ভোরে? তালপুরুতে দিঘির পারে। বড্ড সাপের ভয় খোকা ঠাকুর, বর্ষাকালে কোনো যেও না একা। গোপাল কি বলেছে? তালপুরুতে দিঘির পারে। সঙ্গে সঙ্গে সচেতন করে দিতে ভোলেননি এই গণেশ কাওড়া উত্তরপাড়া, যে বড্ড সাপের ভয় খোকা ঠাকুর, ওখানে যেও না, একা যেও না, ওখানে প্রচুর সাপ আছে, সাপের ভয়। তারপর দেখ, একা যেও না। গোপাল ভয়ে দিঘির তালপুকুরের তালের বনে ঢুকে তাল খুঁজতে লাগলো। বড় আর কালো কুচকুচে একটা মাত্র তাল প্রায় জলের ধারে পড়ে, সেটা কুড়িয়ে নিয়ে ফিরে আসবার পথে আরো গোটা তিনেক ছোট তাল পাওয়া গেল। ছেলে মানুষ, এত তাল বয়ে আনার সাধ্য নেই। 2টি মাত্র তাল নিয়ে সোজা একেবারে জটি পিসিমার বাড়ি হাজির। গোপাল ভয়ে দিঘির তালপুকুরের যে তালের বন, সে তালের বনে ঢুকে তাল খুঁজতে শুরু করে দিল। কে? গোপাল। বড় আর কালো কুচকুচে একটা মাত্র তাল, বড় কালো কুচকুচে একটা মাত্র তাল জলের ধারে পড়ে আছে, জল আছে, জলের ধারে পড়ে আছে। সেটা সে কুড়িয়ে নিয়ে ফিরে আসবার পথে আরো কিন্তু গোটা তিনেক তাল, সেটা কুড়িয়ে নিয়ে ফিরে আসবার পথে আরো গোটা তিনেক ছোট তাল পাওয়া গেল।
তো ছেলে মানুষ, বাচ্চা ছেলে, এত তাল বয়ে আনার সাধ্য বা ক্ষমতা তার নেই। দুটো মাত্র তাল নিয়ে সোজা জটি পিসিমার বাড়ি হাজির। অর্থাৎ বুঝতে পারছি আমরা যে গোপাল ছুটেছে সোজা তাল দিঘির পারে এবং সেখানে তাল পুকুরের তালের বনে সে তাল খুঁজতে শুরু করেছে। সে ইতিমধ্যে একটা বড় কালো কুচকুচে হেরে বড় তাল পেয়েছে, সঙ্গে আরো গোটা তিনেক তাল, অর্থাৎ একটা তাল জলের ধারে পড়েছিল সে নিয়েছে, আরো গোটা তিনেক তাল সে কি করেছে না গোটা তিনেক তাল সে পেল। কিন্তু তার এই যে আরো গোটা তিনেক প্লাস আর এই মোটা হেঁটে তাল, এই যে কালো কুচকুচে সব মিলিয়ে 4টে তাল আনার ক্ষমতা তার ছিল না। তাই সে কি করলো, দুটো তাল নিল। সেই বড় কালো কুচকুচে ওই তালটা তো নিল, সঙ্গে আর একটা তাল। অর্থাৎ ছেলে মানুষ এত তাল বয়ে আনার ক্ষমতা তার ছিল না, তাই দুটো মাত্র তাল নিল এবং দুটো মাত্র তাল নিয়ে সোজা জটি পিসিমার বাড়ি সে হাজির। দেখ, জটি পিসিমা সবে মাত্র সদর দোর খুলে দোরগোড়ায় জলের ধারা দিচ্ছেন। ওকে এত সকালে দেখে অবাক হয়ে বললেন, কি রে খোকা? গোপাল একগাল হেসে বললে, তোমার জন্য তাল এনেছি পিসিমা। জটি পিসিমা আর কিছু না বলে তাল দুটো হাতে করে নিয়ে বাড়ির ভিতরে চলে গেলেন। গোপাল একবার ভাবলে তাল নবমী কবে জিজ্ঞেস করে, কিন্তু সাহসে কুলোই না তার। সারাদিন গোপালের মন খেলাধুলার ফাঁকে কেবলই অন্যমনস্ক হয়ে পড়ে। ঘনবর্ষার দুপুরে মুখ উঁচু করে দেখে নারকল গাছের মাথা থেকে পাতা বেয়ে জল ঝরে পড়ছে। বাঁশ ঝাঁকুয়ে পড়েছে বাংলার হাওয়ায়। বকুল তলার ডোবায় কটকটে ব্যাঙের দল থেকে থেকে ডাকছে। দেখো, ঠিক সেই সময় জটি পিসিমা সবে মাত্র সদর দৌড়, মানে কি সদর দৌড়, প্রধান দরজা, মূল দরজা, প্রধান দরজা, ঠিক আছে? সদর দর মানে কি প্রধান দরজা। তো জটি পিসিমা সবেমাত্র প্রধান দরজাটা খুলে দরজার সামনে দোরগোড়ায় জলের ধারা দিচ্ছেন। ধারা মানে হচ্ছে স্রোত, প্রবাহ, জলের প্রবাহ, স্রোত। এখানে জল ছেটানো বলতে পারি আমরা। তোমরা দেখেছো অনেক সময় সকালবেলাতে অনেক জায়গায় দেখা যায় যে গোবর জল ছেটাচ্ছেন চারিদিকে। জটি পিসিমা ঠিক ওই জলের স্রোত, জলের প্রবাহ, এদিক ওদিক জলের ধারা ছেটাচ্ছেন। ওকে এত সকালে, গোপালকে এত সকালে দেখে রীতিমতো বিস্মিত, অবাক, যে কি রে এত সকালে খোকা, কি ব্যাপার? গোপাল একগাল মানে হচ্ছে মুখ ভর্তি, একবারে হেসে কি বলছে, তোমার জন্য তাল এনেছি পিসিমা। হে পিসিমা, তোমার জন্য আমি তাল এনেছি। জটি পিসিমা আর কিছু না বলে কি করলেন না, তাল দুটো হাতে করে নিয়ে সোজা বাড়ির ভিতরে চলে গেলেন। গোপাল একবার ভাবলে তাল নবমী কবে জিজ্ঞেস করে, কিন্তু সাহসের কোনো না তার। দেখো ভালো করে, সমাজের দিকে তাকিয়ে আমরা দেখতে পাই, সমাজের দিকে যদি প্রত্যক্ষ করে দেখতে পাবো যে জটি পিসিমার মতো মানুষ শুধুমাত্র যাদের অর্থ আছে তাদের গুরুত্ব দেয়, কিন্তু যারা অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী নয়, যারা বিত্তশালী নয়, যারা সম্পদশালী নয়, যারা অর্থনৈতিক দিক থেকে দুর্বল, যারা দুবেলা কখনো খেতে পায় না, তাদের প্রতি জটি পিসিমার মতো মানুষরা ঘুরেও তাকায় না, ফিরেও তাকায় না। সমাজের একটা দর্পণ, আয়নার মতো একটা সমাজ চিত্রকে লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কিভাবে তুলে ধরছেন দেখো। সাহিত্য সমাজের দর্পণ বাবা, সাহিত্য হলো সমাজের দর্পণ। সাহিত্য সমাজ ছাড়া সৃষ্টি হতে পারে না। বাস্তব সমাজের প্রতিচ্ছবি সেখানে থাকবে, সমকালীন সমাজ বাস্তবতার প্রতিচ্ছবি সাহিত্যের মধ্যে থাকবে। এখানেও কিন্তু তার ব্যত্যয় ঘটেনি। দেখো, গোপাল একবার ভাবলে তাল নবমী কবে জিজ্ঞেস করে, অর্থাৎ গোপাল একবার ভাবছে যে আমি তাল নবমী কি সেটা ডিটেলসে লাইভ ক্লাস আলোচনা করেছি, তাও বলে দিয়েছি। তো দেখো ভালো করে যে গোপাল একবার ভাবলে তাল নবমী কি বারে হবে, তোমরা জানো মঙ্গলবার। কার বাড়িতে হবে? জটি পিসিমার বাড়িতে, এটা জানো সকলে। তো গোপাল একবার ভাবলে তাল নবমী কবে জিজ্ঞেস করে, অর্থাৎ গোপাল একবার যখন তালটা নিয়ে জটি পিসিমা চলে গেল, তখন গোপাল ভাবলো যে একবার জিজ্ঞাসা করে করতে ইচ্ছা হয় তার, জিজ্ঞেস করে দেখতে ইচ্ছা হয় তার যে জটি পিসিমা তাল নবমী কবে। জানে জটি পিসিমা জানে তাল নবমী কবে, তবুও কিন্তু গোপাল যেন মনে করিয়ে দিতে চাইছে। বারে বারে গোপালের যেন মনে হচ্ছে
যে হয়তো ভুলে গেছে দেখবে এরকম থাকে যে অনেক সময় তোমরা দেখতে পাবে যে নিমন্ত্রণ করে কোনো একটা ফ্যামিলি বা কোনো একটা পরিবার নিমন্ত্রণ করে, মনে হতো অনেকের মনে হতে পারে আজকে করেনি কালকে নিশ্চিত করবে, কালকে নয় পরশু ঠিক নিমন্ত্রণ করবে নাকি, আচ্ছা ওদের বাড়ি গিয়ে একবার মনে করে দিয়ে আসি না, আচ্ছা তোমাদের বাড়িতে বিয়ে কবে। আমি এমনি জাস্ট উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, বাস্তব উদাহরণ, অন্য এক্সাম্পল, এর সঙ্গে কোনো কানেক্ট নেই, কোনো যোগাযোগ নেই। তো কোনো একজন ছেলে বাচ্চা ছেলে, আচ্ছা দাদিমা তোমাদের বাড়ি বিয়ে কবে হচ্ছে, এদিন, অর্থাৎ ওই যে মনে করিয়ে দেওয়া যাতে নিমন্ত্রণ পায়, এরকম হয় অনেক সময় দেখা যায় বাস্তবিক জগতে। এখানেও কিন্তু দেখো গোপালও যেন মনে করিয়ে দিতে চাইছে জটি পিসিমাকে, একবার যেন ইচ্ছে হচ্ছে, তার বলতে ইচ্ছা হচ্ছে, তার অভিপ্রায়, তার মনে মনে এই অভিপ্রায় যে জটি পিসিমাকে একবার জিজ্ঞাসা করে যে তাল নবমী কবে, কিন্তু সাহসে কুলোয় না তার, কিন্তু গোপালের সাহসে কুলোয় না। সারাদিন গোপালের মন খেলাধুলার থাকে, কেবলই অন্যমনস্ক হয়ে পড়ে। সারাদিন গোপাল খেলাধুলা করেছে, খেলাধুলা করে এবার মাঝে মাঝে খেলাধুলা করছে আর মন অন্যমনস্ক, উদাসীন ভাব কাজ করছে তার মধ্যে, একটা মন অন্যমনস্ক হয়ে পড়ছে, মন আনচান করছে। মন কি না এক জায়গায় স্থির নয়, বারে বারে তার মন চলে যাচ্ছে অন্যদিকে, অন্যমনস্ক হয়ে পড়ছে। কিসের, কোন দিকে? জটি পিসিমার বাড়ি নিমন্ত্রণ করবে না, জটি পিসিমা কি নিমন্ত্রণ করবে না, বারে বারে একই কথা তার মনে উদয় হচ্ছে। খুব ভালো করে দেখো যে জটি পিসিমার মতো মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে, যে গোপাল নিজের জীবনকে বাজি রেখে তাল দুটো আনতে গেছে, সেখানে জটি পিসিমা সামান্য মাত্র কোনো তার মধ্যে করুণার উদ্রেক তো হলোই না, যে ফ্রিতে তাল নিয়ে চলে গেল গোপালের কাছে, কোনো টাকা না দিয়ে, কোনো পয়সা না দিয়ে। জটি পিসিমা আর কিছু না বলে, পরিষ্কার লেখা আছে, আর কিছু না বলে তাল দুটো হাতে করে নিয়ে বাড়ির ভিতরে চলে গেলেন। পরিষ্কার দেখো যে জটি পিসিমা আর কিছু না বলে তাল দুটো হাতে করে নিয়ে বাড়ির ভিতরে চলে গেলেন। এখান থেকেই প্রমাণিত হয়, ভালো করে বোঝো বাবা। জটি পিসিমা আর কিছু বললেন না। যখন গোপাল বলেছিল যে তাল এনেছি পিসিমা, কিচ্ছু বলেন, সোজা তাল দুটো হাতে করে নিয়ে চলে গেলেন বাড়ির ভিতরে। জটি পিসিমার মতো মানুষ নিমন্ত্রণ করেনি, স্বইচ্ছায়, সজ্ঞানে, সচেতন ভাবে, ভুলে যায়নি। কিন্তু এটুকু তো ভোলা উচিত ছিল না তার, যে ছেলেটা জীবন বাজি রেখে তাল কুড়িয়ে এনেছে, তাকে দুটো পয়সা নেই। দেখো কিভাবে আস্তে আস্তে আমরা দেখতে পাবো কতটা সমাজের নিষ্ঠুর চেহারা প্রকাশ পাচ্ছে। ঘন বর্ষার দুপুরে মুখ উঁচু করে দেখে নারকেল গাছের মাথা থেকে পাতা বেয়ে জল ঝরে পড়ছে, বাঁশঝাড় নুয়ে পড়ছে বাদলার হাওয়ায়, বকুলতলা ডোবায় কটকটে ব্যাঙের দল থেকে ডাকছে। ঘন বর্ষার দুপুরে মুখ উঁচু করে দেখে, দেখো ভালো করে বর্ষার মুখের প্রকৃতির বর্ণনা। ঘন বর্ষা, প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, রাতে একটু থেমেছে, আমরা সেটা বলেছি অলরেডি। তো ঘন বর্ষার দুপুরে মুখ উঁচু করে দেখা যায়, মুখ উঁচু করে দেখে কি না, এই যে প্রচন্ড চারিদিকে বৃষ্টি পড়ছে, এই বৃষ্টিতে আকাশ মেঘাচ্ছন্ন, এবং সেই ঘন বর্ষার দুপুর বেলায় গোপাল মুখ উঁচু করে দেখে, কি দেখেছে, নারকেল গাছের মাথা থেকে, নারকেল গাছের যে মাথাটা আছে, সেই নারকেল গাছের মাথা মানে শীর্ষদেশ, সেই নারকেল গাছের মাথা থেকে কি করছে না, পাতা পেয়ে জল ঝরে পড়ছে। নারকেল গাছের মাথা থেকে, ধরো এটা নারকেল গাছের মাথা, তো এখানে ধরো পাতা আছে, সেই মাথা থেকে পাতা বেয়ে জল কি করছে, পড়ছে, জল বেয়ে বেয়ে পড়ছে। আর কি না, বাঁশঝাড় নুয়ে পড়ছে বাদলার হাওয়ায়। বাঁশঝাড় নুয়ে পড়া মানে কি, হেলে পড়া, হেলে পড়ছে, বাঁশঝাড় হেলে পড়ছে বাদলার হাওয়া, কারণ আকাশ মেঘাচ্ছন্ন, বর্ষণ প্রকৃতির বর্ণনা। বাস যখন হাওয়া দিচ্ছে, বাঁশঝাড় যখন ধরো প্রচন্ড ঝড় হচ্ছে, হাওয়া দিচ্ছে, এই বর্ষণ মুখর প্রকৃতিতে যখন হাওয়া বইছে, তখন বাঁশঝাড় নুয়ে পড়ছে, হেলে পড়ছে বাদলার হাওয়ায়। বকুলতলার ডোবায় কটকটে ব্যাঙের দল থেকে ডাকছে, আর বকুলতলার ডোবায়
যে বকুলতলা ডোবাটা আছে, ডোবা জানো তো? ডোবা ডোবা মানে হচ্ছে ছোট নিচু জমি বা নিচু জায়গা যেখানে জল জমে, সেটা হচ্ছে ডোবা। ছোট কিন্তু নিচু জায়গা, নিচু জমি, পতিত নিচু জমি বা নিচু জায়গা, সেটা হচ্ছে ডোবা, যেখানে জল জমে। তো বাসটা নিয়ে পড়ছে বাদলার হাওয়ায়, বকুলতলা ডোবায় কটকটে ব্যাঙের দল থেকে থেকে ডাকছে। বকুলতলা ডোবায় কটকটে ব্যাঙের দল থেকে থেকে ডাকছে। তোমরা জানো যে যখন প্রচুর বৃষ্টি হয় তখন কিন্তু ব্যাঙ ডাকে, এখানেও ঠিক তাই। তার মানে আমরা কি পাচ্ছি, যে ঘন বর্ষার দুপুরে মানে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা গ্রীষ্মের বর্ণনা নয়, এখানে কিন্তু গ্রীষ্মের বর্ণনা পাচ্ছি না, গ্রীষ্মের দুপুর নয়, এটা বর্ষণ মুখর দুপুর, বর্ষা প্রকৃতির বর্ণনা। অর্থাৎ এখানে গ্রীষ্মকালের চেহারা প্রকাশ পায়নি, এখানে যেটা প্রকাশ পেয়েছে সেটা হচ্ছে বর্ষণ প্রকৃতির বর্ণনা, বর্ষণ মুখর দুপুর, বর্ষা প্রকৃতির দুপুর। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে এই চারিদিকে ঘন বর্ষা, বৃষ্টি পড়ছে এবং দুপুর বেলায় মুখ উঁচু করে গোপাল দেখছে যে নারকেল গাছের শীর্ষদেশ মাথা থেকে পাতা বেয়ে জল পড়ছে। আর কি না, বাঁশঝাড় হেলে পড়ছে, ওই যে বাদলের বাদলা, ওই যে আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টি পড়ছে এবং হাওয়া বইছে, সেই হাওয়াতে বাঁশঝাড় নুয়ে পড়ছে, হেলে পড়ছে। আর কি, ডোবাতে ব্যাঙের দল থেকে থেকে ডাকছে। এরপর দেখো, গোপাল জিজ্ঞেস করলে ব্যাঙগুলো আজকাল তেমন ডাকে না কেন মা? গোপালের মা বলেন, নতুন জলে ডাকে, এখন পুরনো জলে তো তত আমোদ নেই গেছে। আজ কি বার মা? সোমবার। কেন রে, বারের খোঁজে তোর কি দরকার? মঙ্গলবারে তাল নবমী না মা? তা হয়তো হবে, কি জানি বাবু, নিজের হাঁড়িতে চাল জোটে না, তাল নবমীর খোঁজে কি দরকার আমার? দেখো, মা এবং ছেলের কথোপকথন, মা এবং ছেলের কথোপকথন। তো গোপাল জিজ্ঞেস করছে, আচ্ছা মা, ব্যাঙগুলো তেমন ভাবে আর ডাকছে না কেন আজকাল মা? অর্থাৎ থেকে থেকে ডাকছে, থেমে থেমে, মানে একবার ডাকছে থেমে যাচ্ছে, আবার ডাকছে। অর্থাৎ গোপাল তার মাকে এটাই প্রশ্ন করছে যে মা, ব্যাঙগুলো আজকাল তেমন ভাবে ডাকে না কেন মা? আজকাল সেরকম ভাবে আর ব্যাঙগুলো ডাকে না কেন? গোপালের মা কি বলছে, আরে নতুন জলে ডাকে, এখন পুরনো জল তত ওদের আমোদ নেই, ওরা তত মজা পাচ্ছে না পুরনো জলে। যখন বর্ষার প্রকৃতিতে যখন প্রথম বৃষ্টি আরম্ভ হবে, সেই নতুন জলে তাদের আমোদ বেশি, তাদের মজা বেশি, ওই জন্য সেই সময় তারা ডাকে। আর এখন জল পুরনো, তাই তাদের আমোদ মজা আনন্দ ফুরিয়েছে, তাই তারা ডাকে না। কিন্তু যখন বর্ষার মুখর প্রকৃতিতে যখন প্রথম বৃষ্টি আরম্ভ হবে, যখন নতুন জলে ভরে উঠবে ডোবা, তখন কিন্তু ব্যাঙগুলো ডাকবে। এটা কে জানিয়েছে? গোপালের মা গোপালকে জানিয়েছে। বলছে, আজ কি বার মা? বলছে, সোমবার। কেন রে, বারের খোঁজে তোর কি দরকার? বলছে, আজ সোমবার। তোর কি দরকার? কি বার দরকার তোর? আর বারের খোঁজ করছিস কেন? আজ তো সোমবার। বলছে, মঙ্গলবারে তাল নবমী না মা? বলছে, মঙ্গলবারে তাল নবমী হবে না মা? বলছে, তা হয়তো হবে। গোপালের মাও কিন্তু জানে ব্যাপারটা, কিন্তু তারপরেও একটা উদাসীন ভাব কাজ করছে, কারণ গোপালের মা খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন যে তারা দারিদ্রপীড়িত সাংসারিক জীবনে তাদের অনেক কষ্ট করে দিনাতিপাত করতে হয়, দিন যাপন করতে হয়। তাই তারা জ্যোতি পিসিমার বাড়ি থেকে যে নিমন্ত্রণ পাবে এরকম আশা গোপালের মা করেন না। কিন্তু বাচ্চা ছেলের মন, তাদের মনকে কিভাবে প্রবোধ দেবে, কিভাবে বোঝাবে? তাই সঙ্গে সঙ্গে একটু উদাসীন ভাব কাজ করছে গোপালের মায়ের মনে। কি বলছে যে তা হয়তো হবে, হয়তো, কি জানি বাবু, নিজের হাঁড়িতে চাল জোটে না, তাল নবমীর খোঁজে কি দরকার আমার? বলছে, নিজের হাঁড়িতেই তো চাল জোটে না ঠিকঠাক, নিজের হাঁড়িতেই তো চাল জোটাতে পারছি না, নিজেরাই তো দুবেলা দুপুরও খেতে পারছি না। তাই পরের বাড়িতে কবে কোন বারে তাল নবমী হবে, তাল নবমীর উৎসব হবে, সেই উৎসব উপলক্ষে বিভিন্ন রকম তালের খাবার হবে, সেসব চেয়ে আমার কি দরকার? এটা কে বললেন? গোপালের মা। অর্থাৎ গোপালের মা এসব জানতে চান না, জানলেও সচেতন ভাবে এড়িয়ে যেতে চান। এরপর দেখ, সারাদিন কেটে গেল। নেপাল বিকেলের দিকে জিজ্ঞেস করলে, জ্যোতি পিসিমার বাড়িতে তাল দিয়েছিলি আর সকালে? কোথায় পেলে তুই?
আমি তাল দিতে গেলে পিসি বললেন গোপাল তাল দিয়ে গেছে, পয়সা নেয়নি। কেন দিতে গেলি তুই? একটা পয়সা হলে দুজনে মুড়ি কিনে খেতাম। ওরা নিমন্ত্রণ করবে, দেখিস দাদা কাল তো তাল নবমী, সে এমনি নিমন্ত্রণ করবে, পয়সা নিলেও করবে। তুই একটা বোকা। আচ্ছা দাদা কাল তো মঙ্গলবার না? রাত্রে উত্তেজনায় গোপালের ঘুম হয় না। বাড়ির পাশের বড় বকুল গাছটায় জোনাকির ঝাঁক জ্বলছে, জানলা দিয়ে সেদিকে চেয়ে চেয়ে সে ভাবে কাল সকালটা হলে হয়, কতক্ষণে যে রাত পোহাবে। বলছে বলছে সারা লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন সারাদিন কেটে গেল, সারাদিন পার হয়ে গেল। নেপাল বিকেলের দিকে তার ছোট ভাইকে জিজ্ঞেস করলো যে আচ্ছা জ্যোতি পিসিমার বাড়িতে তুই তাল দিয়ে এসছিস? আজ সকালে তো তুই তুই তো দেখো ভালো করে যে সারাদিন কেটে গেল, এবার বিকেলের দিকে প্রায় সারাদিন, দিন শেষ হতে চলেছে, সন্ধ্যা হয়ে আসবে, ঠিক তার আগের মুহূর্ত অর্থাৎ বিকেলবেলায়, অপরাহ্ন বিকেলবেলায়, তখনও সন্ধ্যা হয়নি। তো বিকেলবেলায় নেপাল তার ছোট ভাইকে বলছে আচ্ছা জ্যোতি পিসিমার বাড়িতে তুই আজকে সকালে যে তাল দিয়ে এলি সে তাল তুই কোথায় পেলি? পিসি বললেন যে গোপাল তাল দিয়ে গেছে, কোনো পয়সা নেয়নি। কেন তুই এই কাজটা করলি? কেন তুই ফ্রি তাল দিতে গেলি? যদি পয়সা নিতিস সেই পয়সায় তো আমরা দুজন মিলে মুড়ি কিনে খেতে পারতাম। কারণ তারা দেখো ভালো করে, তোমরা বোঝো, এরা কিন্তু না খেয়ে আছে, এরা কিন্তু দুবেলা দুমুঠো খেতে পায় না ঠিকভাবে, দুদিন হাঁড়ি চড়েনি, আমরা দেখেছি সেটা। কি কষ্ট, খিদের জ্বালা যে কত তীব্র, তার প্রাবল্য যে কত ভয়ঙ্কর, সেটার চিত্র কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তুলে ধরেছেন। এই যে না খাওয়ার প্রাবল্য, এই যে অতৃপ্তি এবং হাহাকার নেপাল এবং গোপালের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তারা খিদের জ্বালায় অতিষ্ঠ হয়ে উঠেছে, যেখানে সমাজের কোনো দয়া নেই। সমাজের বড় মানুষের উদাসীন দৃষ্টিভঙ্গিতে এদের দেখছে, এদের বঞ্চিত করছে, এদের অবহেলা করছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যেন একটা চাবুক মারলেন সমাজের দিকে এই লেখার মধ্য দিয়ে, যে দেখো হে বড় মানুষের দল, টাকা থাকলেই মানুষ রূপে পরিগণিত হওয়া যায় না, টাকায় কিন্তু সব নয়। তোমাদের টাকা আছে কিন্তু সমাজে যারা খেতে পায় না, যারা অসহায়, যারা নিম্নবিত্ত, তাদেরকে দেখাও সমাজের অনিবার্য আবশ্যিক কর্তব্য। তোমরা সেটা ভুলতে বসেছো। তো দেখো কি নগ্ন বিভৎস অসহায় চেহারার প্রকাশ আমরা দেখতে পাচ্ছি। বলছে একটা পয়সা হলে দুজনে মুড়ি কিনে খেতাম, অন্য কিছু তারা চায়নি, মুড়ি, শুধুমাত্র মুড়ি। আমাদের এখানে যদি বলে বা তোমাদের যদি বলে শুধু মুড়ি খা, তোমরা খেতে পারবে খেতে? আমি পারবো খেতে? ইম্পসিবল, পারবে না। কিন্তু খিদের জ্বালা যে কত প্রাবল্য, কত কষ্টদায়ক হতে পারে, যে নেপালের মুখ থেকে আমরা পেয়ে গেছি যে একটা পয়সা হলে আমরা দুজন মুড়ি কিনে খেতে পারতাম। তুই কেন ফ্রিতে তালটা দিতে গেলি? সঙ্গে সঙ্গে গোপাল কি বলছে, ওরা নিমন্ত্রণ করবে, দেখিস দাদা, ওরা ঠিক নিমন্ত্রণ করবে, আর কাল তো তাল নেব। বলছে সে এমনি নিমন্ত্রণ করবে। নেপাল বলছে আরে এমনি তো নিমন্ত্রণ করবে। নেপালের মনে কিন্তু একবারেও আশঙ্কা জাগেনি যে জ্যোতি পিসিমার বাড়ি থেকে নিমন্ত্রণ আসবে না। গোপাল কিন্তু এতটা মানে সাহসের সঙ্গে, এতটা জোরের সঙ্গে, এতটা বলপূর্বক, এতটা জোরের সঙ্গে গোপাল কিন্তু বলতে পারছে না, যতটা না নেপালের মধ্যে বিশ্বাসবোধ কাজ করছে। নেপালের কিন্তু বিশ্বাসবোধ তীব্র। নেপালের একবারও কিন্তু স্বপ্নভঙ্গ হয়নি, বিশ্বাসভঙ্গ হয়নি। নেপাল বারে বারে বলেছে আরে নিমন্ত্রণ আসবে, ঠিক আসবে, নিমন্ত্রণ করবে, ওরা এমনি নিমন্ত্রণ করবে, পয়সা নিলেও করবে, না নিলেও ওরা নিমন্ত্রণ করবে। তুই একটা বোকা গোপাল, ওরা ঠিক নিমন্ত্রণ করবে। এরপরে দেখো বলছে আচ্ছা দাদা কাল তো মঙ্গলবার না? বলছে আচ্ছা দাদা মঙ্গলবার তো কাল না? নেপাল বলছে রাত্রে উত্তেজনায় গোপালের ঘুম হয় না। বাড়ির পাশে বড় বকুল গাছটায় জোনাকির ঝাঁক জ্বলছে, রাত্রে উত্তেজনায় গোপালের ঘুম আসছে না। মনে হচ্ছে কখন সকাল হবে, কখন সে দুবেলা দুটো খেতে পাবে, কখন সে পেট পুড়ে খেতে পাবে, কখন সে তাল নবমীর ব্রত উপলক্ষে তালের বিভিন্ন রকম খাবার সে খাবে। এই জন্য রাত্রে উত্তেজনায় গোপালের ঘুম আসছে না। বাড়ির পাশে বড় বকুল গাছ আছে, বাড়ির পাশে তাদের গোপালদের বাড়ির পাশে ঠিক একটা বড় বকুল গাছ আছে। সেই বকুল গাছটায় জোনাকির ঝাঁক জ্বলছে, জোনাকির ঝাঁক টিপ 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 করে জোনাকির ঝাঁক জ্বলছে।
জানালা দিয়ে সেদিকে চেয়ে চেয়ে সে ভাবে কাল সকালটা হলে হয়, কতক্ষণে যে রাত পাবে। তো জানালা দিয়ে সেদিকে সে চেয়ে চেয়ে ভাবছে যে সকালটা হলে হয়, কখন যে রাতটা শেষ হবে। গোপাল কিন্তু মনে মনে ভাবছে। তারপরেই দেখো ডট 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 ডট, মানে কি গোপাল ঘুমিয়ে গেছে। এটা কিন্তু লেখক জানাননি, আমাদের জানতে হবে, আমরা পাঠক, আমাদের এটা বুঝে নিতে হবে। এই যে ডট 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 ডট, তারপরে তোমাদের টেক্সটেই দেখতে পাবে গোপাল চেয়ে চেয়ে দেখছে বাইরে যে কখন রাতটা শেষ হবে, কখন রাতটা শেষ হবে। তারপরেই দেখো ডট 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 ডট, মানে গোপাল ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে ঘুমিয়ে এবার গোপাল স্বপ্ন দেখছে। দেখো কি কি তার মধ্যে তার চোখে সেই স্বপ্নে ভেসে উঠছে। দেখো এটা কিন্তু পুরোপুরি স্বপ্ন, এটা কিন্তু বাস্তব নয়। গোপাল এই যে ডট 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 ডট, মানে ঘুমে আচ্ছন্ন। এই যে ডট 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 ডট, মানে কি গোপাল ঘুমিয়ে গেছে। এরপরে তার ঘুমের মধ্যে যে স্বপ্ন ভেসে উঠেছে, যে স্বপ্ন সে দেখছে, তারই বর্ণনা লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবার করছেন। এটা বাস্তবে এটা কিন্তু হয়নি। বাস্তবে বরঞ্চ আমরা দেখতে পাবো অবহেলা, বঞ্চনা, সমাজের যে কত নিষ্ঠুরতার প্রকাশ উচ্চবিত্ত সমাজের, সেটা আমরা দেখতে পাবো। আর কিন্তু এইখানে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে কল্পনা, স্বপ্নের কল্পনা, অর্থাৎ স্বপ্নে সে ধরা দেওয়া যে কাহিনীটা, সেটাই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তুলে ধরছেন। দেখো জটি পিসিমা আদর করে বললেন খাওয়ানোর সময়, খোকা কাকুরের ডালনা আর নিবি, মুগের ডাল বেশি করে মেখে নে। জটি পিসিমার বড় মেয়ে লাবণ্যদি একখানা থালায় গরম গরম তিল বিটুলি ভাজা এনে ওর সামনে ধরে হেসে বললে, খোকা কখানা নিবি তিল বিটুলি? বলি লাবণ্যদি থালাখানা উপর করে তার পাতে ঢেলে দিলে। তারপর জটি পিসিমা আনলেন পায়েস আর তালের বড়া, হেসে বললেন, খোকা যে তাল পুড়িয়ে দিয়েছিলি তার পায়েস হলো, খা খা খুব খা। আর যে তাল নবমিলে কত কি চমৎকার ধরনের রাধা তরকারির গন্ধ বাতাসে, খেজুরপুরের পায়েসের সুগন্ধ বাতাসে গোপালের মন খুশি আনন্দে ভরে উঠল। সে বসে বসে খাচ্ছে, কেবলই খাচ্ছে, সবারই খাওয়া শেষ, ও তবুও খেয়েই যাচ্ছে। লাবণ্যদি হেসে হেসে বলছে, আর নিবি তিল কুটুলি? ও গোপাল! হঠাৎ গোপাল চোখ চেয়ে দেখলে জানলার পাশে বর্ষার জলে ভেজা ঝোপঝাড়, তাদের সেই আতা গাছটা, সে শুয়ে আছে তাদের বাড়িতে। মার হাতের মৃদু ঠেলায় ঘুম ভেঙেছে। মা পাশে দাঁড়িয়ে বলছে, রোড বেলা হয়েছে, কত মেঘ করে আছে, তাই বোঝা যাচ্ছে না। আমাদের সত্যি আমরা কষ্ট পাবো, আমরা বেদনা হত হব, আমাদের বেদনাবোধ গ্রাস করবে গোপালের এই ব্যথা, এই গোপালের বা নেপালের প্রতি সমাজের এই বঞ্চনা দেখে। দেখো ভালো করে, আমাদের এখানে মনে হচ্ছে এই যে বর্ণনাটা বললাম, এটা স্বপ্নে ধরা দেওয়া। গোপাল স্বপ্ন দেখছিল। জটি পিসিমা আদর করে বলছেন খাওয়ানোর সময়, খোকা কাকুরের ডালনা আর নিবি? কাকুর কি? কাকুর কি আমাদের জানতে হবে। কাকুর কাকুর কি বাবা? কাকুর হচ্ছে কাঁচা ফুটি। দেখেছো, কাঁচা ফুটি। কাঁচা ফুটি, অপরিপক্ক ফুটি, যে ফুটি পাকেনি, অর্থাৎ শশার মতো দেখতে এক ধরনের ফল, সেটা হচ্ছে কাকুর, কাঁচা ফুটি। আর ডালনা, ডালনা বলে আছে, ডালনা মানে হচ্ছে তরকারি, ঘন্ট, ব্যঞ্জন, ডালনা। ঘন্ট এক প্রকার ব্যঞ্জন বা তরকারি। ক্লিয়ার? বা তরকারি, দেখতে পাচ্ছ সকলে? হ্যাঁ, ঘন্ট এক প্রকার ব্যঞ্জন বা তরকারি, এটা হচ্ছে ডালনা। ডালনা শব্দের অর্থ হচ্ছে এটা। আর কাকুর হচ্ছে কাঁচা ফুটি, শশার মতো দেখতে এক ধরনের ফল। এবং ওই কাকুরের তার থেকে যে তরকারিটা হয়, ঘন্টটা হয়, সেটা হচ্ছে কাকুরের ডালনা। তো জটি পিসিমা আদর করে খাওয়ানোর সময় বলছে গোপালকে, খোকা কাকুরের ডালনা আর নিবি? আর কি লাগবে তোর? কাকুরের ডালনা, মুগের ডাল বেশি করে মেখে নে। মুগের ডাল, মুগের ডাল জানো, মুগ হচ্ছে এক প্রকার খাদ্যশস্য এবং তা থেকে তৈরি যে ডালটা হয় সেটা হচ্ছে মুগের ডাল। তো বলছে মুগের ডাল বেশি করে মেখে নে। জটি পিসিমার বড় মেয়ে লাবণ্যদি, জটি পিসিমার বড় মেয়ের নাম লাবণ্য, ঠিক আছে, এটা যেন মনে থাকে। লাবণ্যদি একখানা থালায় গরম গরম তিল পিটুলি ভাজা
থালায় গরম গরম তিল পিটুলি ভাজা। তিল পিটুলি কি না, তিল এবং চালের গুঁড়ো থেকে তৈরি এক প্রকার মিশ্রণে, তিল এবং চালের গুঁড়ো এই দুটোর মিশ্রণে তৈরি এক প্রকার খাদ্যদ্রব্য, সেটা হচ্ছে তিল পিটুলি। তো লাবণ্যদি থালায় গরম গরম তিল পিটুলি ভাজা এনে সামনে ধরে এসে কি বলছে, খোকা কখানা নিবি তিল পিটুলি, কটা নিবি বলতো। বলি লাবণ্যদি থালাখানা উপর করে একবারে তার গোপালের পাতে ঢেলে দিল, গোপালের পাত্রে ঢেলে দিল। তারপর জটি পিসিমা আনলেন পায়েস। পায়েস বোঝো, গোবিন্দভোগ চালের সঙ্গে কি করা হয়, গুড়, চিনি, দুধ তার সঙ্গে মিশিয়ে একটা দেখবে সিদ্ধ খাবার তৈরি করা হয়, মিষ্টান্ন জাতীয় খাবার, সেটা হচ্ছে পায়েস। তো জটি পিসিমা শুধু এইটুকুতেই সমাপ্ত নয়, জটি পিসিমা আনলেন কি পায়েস আর তালের বড়া। তাল নির্যাস থেকে তৈরি, তালের নির্যাস থেকে দেখবে এখানেও লাগে, এখানেও চালের গুঁড়ো লাগে, গুড় চিনি দিয়ে, গুড় বা চিনি বা অন্যান্য সামগ্রী দিয়ে তৈরি ভাজা এক ধরনের খাবার, সেটা হচ্ছে তালের বড়া। তো জটি পিসিমা তারপর আনলেন পায়েস আর তালের বড়া। হেসে বললেন, খোকা যে তাল পুড়িয়ে দিয়েছিলি তাই পায়েস হলো বাবা, খা খা খা, খুব করে খা, অনেক খা। আজ যে তাল নবমী রে, কত কি চমৎকার ধরনের রাধা তরকারি গন্ধ বাতাসে ভেসে আসছে গোপালের নাকে, চারিদিকে ওই যে কত সুন্দর তরকারির গন্ধ, সুগন্ধ, কত তরকারি হয়েছে আজ, রান্না হয়েছে, সব ভেসে আসছে গোপালের নাকে। খেজুর গুড়ের পায়েসের সুগন্ধ বাতাসে, খেজুর গুড়ের পায়েসের সুগন্ধ, সুমিষ্ট গন্ধ বাতাসে ভেসে বেড়াচ্ছে। গোপালের মন খুশি এবং আনন্দে ভরে উঠল। বাস্তবিক কার না, এগুলো কি বাস্তবিক সম্ভব, বাস্তবিক হয়েছে না, এগুলো কি। গোপাল কিন্তু রাত্রে এই যে ডট 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 ঘুমিয়ে গেছে, ঘুমের ঘোরে স্বপ্নে ভেসে উঠেছে এই সমস্ত কাহিনী, স্বপ্ন দেখছে গোপাল, বাস্তবে কিন্তু এরকম হয়নি। বাস্তবে কিন্তু জটি পিসিমা কাকুরের ডালনা আর নিবি বলেননি, অর্থাৎ বাস্তবে জটি পিসিমা সোজা এসে খোকা অর্থাৎ গোপালকে কাকুরের ডালনা আর নিবি এরকম কিন্তু বলেনি। আবার লাবণ্যদিও কিন্তু তিল পিটুলি এনে গোপালের পাত্রে ঢেলে দেয়, মুগের ডাল বেশি করে মেখে নে, এটাও কিন্তু বাস্তবে বলেনি। আর সঙ্গে সঙ্গে পায়েস, ঠিক আছে, তালের বড়া, এসবও কিন্তু আসেনি। ওই যে খেজুর গুড়ের সুগন্ধ, পায়েসের গন্ধ বাতাসে ভেসে বেড়াচ্ছে, এটা কিন্তু বাস্তবে হয়নি। এগুলো সব কি স্বপ্নে দেখা। গোপাল যে ঘুমাচ্ছিল, সেই গোপাল এতক্ষণ যে ঘুমাচ্ছিল, সেই স্বপ্নে ভেসে উঠেছে এই সমস্ত কাহিনী, এই সমস্ত খাবারের আয়োজন, সবকিছু কিন্তু গোপাল স্বপ্নে প্রত্যক্ষ করেছে। এবং তাকে যে এত আদর যত্ন করে জটি পিসিমা খাওয়াচ্ছেন, সেটা কিন্তু স্বপ্নে, বাস্তবের সঙ্গে এর কোনো রিলেশন নেই, বাস্তবের সঙ্গে এর কোনো রিলেট অর্থাৎ কোনো কানেক্ট বা যোগাযোগ এখানে নেই। তো বলছে সে বসে বসে খাচ্ছে, কেবলই খাচ্ছে, সবারই খাওয়া শেষ, ও তবুও খেয়েই যাচ্ছে। লাবণ্যদি হেসে হেসে বলছে, আর নিবি তিল পিটুলি, অর্থাৎ সকলের খাওয়া শেষ, ও খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে। লাবণ্যদি জটি পিসিমার বড় মেয়ে, সে লাবণ্যদি এসে কি বলছে, আর নিবি তিল পিটুলি, এটা কিন্তু বাস্তবে নয়, সব স্বপ্নে। গোপাল যে এই ডট আছে, গোপাল যে ঘুমাচ্ছিল, যে ঘুমিয়ে গেছে, এই ঘুমিয়ে যাবার পরে এই সমস্ত কাহিনীগুলো, এই যে সকলের খাওয়া শেষে খেয়েই যাচ্ছে, লাবণ্যদি এসে বলছে যে আর নিবি তিল পিটুলি, এটা কিন্তু বাস্তবে নয়, এটা বাস্তবে নয়, এটা কি স্বপ্ন। গোপাল ঘুমিয়ে গেছে এবং ঘুমিয়ে ঘুমিয়ে সে স্বপ্ন দেখছে। দেখো তারপরে বলছে, ও গোপাল, হঠাৎ গোপাল চোখ চেয়ে দেখলে জানালার পাশে বর্ষার জলে ভেজা ঝোপঝাড়, তাদের সে আতা গাছটা, সে শুয়ে আছে তাদের বাড়ি, দেখেছো। ও গোপাল, সঙ্গে সঙ্গে তার মা ঠেলা দিয়েছে। হঠাৎ গোপাল চোখ মেলে দেখলো কি, জানলার পাশে বর্ষার জলে ভেজা ঝোপঝাড়, জানলার পাশে বর্ষার জলে ভিজে গেছে ঝোপঝাড়, তাদের সেই আতা গাছটা, সে শুয়ে আছে তাদের বাড়িতে। মার হাতের মৃদু ঠেলায় ঘুমে গেছে, অর্থাৎ গোপালের মা মৃদু, আস্তে, মৃদু মানে কি আস্তে, অল্প ঠেলা দিয়েছে, সে মৃদু ঠেলায়, মার হাতের মৃদু ঠেলায় গোপালের ঘুম ভেঙেছে। মা পাশে দাঁড়িয়ে বলছেন, ওঠ ওঠ, বেলা হয়েছে কত, মেঘ করে আছে তাই বোঝা যাচ্ছে না। তো মা পাশে দাঁড়িয়ে কি বলছেন, আরে ওঠ ওঠ বাবা ওঠ, অনেক বেলা হয়ে গেছে, চারদিকে মেঘ করে আছে তাই বোঝা যাচ্ছে না, ওঠ তুই ওঠ। বোকার মতো ফ্যাল ফ্যাল করে সে মায়ের মুখের দিকে চেয়ে রইল। গোপাল বোকার মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল কার দিকে, মায়ের মুখের দিকে।
কি সমাজে নিষ্ঠুরতার প্রকাশ আমরা এরপরে দেখতে পাবো। পুরো বোকার মতো ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে মায়ের মুখের দিকে গোপাল ঘুম থেকে উঠে। সে এত করে ভাবছিল, তাকে এত আদর যত্ন করে খাওয়াচ্ছিল, তাহলে সে স্বপ্নটা কোথায় গেল? বাস্তবের সঙ্গে তো এটা হলো না। এতক্ষণ গোপাল ঘুমাচ্ছিল, তার মায়ের মৃদু ঠেলায় সে চোখ মেলেছে এবং বোকার মতো ফ্যাল ফ্যাল করে মায়ের মুখের দিকে চেয়ে আছে। তারপর দেখো, আজ কি বার মা? মঙ্গলবার। তাও তো বটে, আজই তো তাল নবমী। ঘুমের মধ্যে ওসব কি হিজিবিজি স্বপ্ন সে দেখছিল। বলছে আজ কি বার মা? সঙ্গে সঙ্গে তার মা বলছে মঙ্গলবার। বলছে হ্যাঁ তাই তো বটে, আজ তো মঙ্গলবার। তাও তো বটে, ঠিক ঠিক, আজ তো মঙ্গলবার, আজ তো তাল নবমী। তো ঘুমের মধ্যে ওসব হিজিবিজি কি সব দেখছিল সে। অর্থাৎ ঘুম থেকে উঠে যখনই সে ঘুমাচ্ছিল, তার মায়ের মৃদু ঠেলায় গোপালের ঘুম ভেঙেছে এবং ঘুম থেকে উঠেই সে কিন্তু তার মাকে প্রশ্ন করেছে, মা আজ কি বার? সঙ্গে সঙ্গে তার মা বলেছে যে আজ মঙ্গলবার। সঙ্গে সঙ্গে তার মনেও কিন্তু সেই সংশয় কেটে গেছে। ঠিক, হ্যাঁ আজ তার নবমী, হ্যাঁ তাই 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 বটে, ঠিক ঠিক, আজকে তার নবমী। ঘুমের মধ্যে কিন্তু ওসব কি হিজিবিজি সে স্বপ্ন দেখছিল তার ঠিক নেই। অর্থাৎ সে বুঝে গেছে এতক্ষণে তাকে আদর করে জটি পিসিমা যে সমস্ত খাবারগুলো দিচ্ছিলেন, যে সমস্ত খাবার খেতে দিচ্ছিলেন, এগুলো স্বপ্ন মাত্র, বাস্তবের সঙ্গে কোনো যোগাযোগ, কোনো কানেক্ট নেই, কোনো যোগাযোগ নেই। অর্থাৎ এই যে এত আদর করে জটি পিসিমা তাকে খাবার খেতে দিচ্ছিলেন, তাকে এত আদর যত্ন করে আরো খা আরো নে বলে লাবণ্য দিয়ে সে তিল পিঠুলি উপর করে দিচ্ছিল, এগুলো সব কল্পনা মাত্র, স্বপ্নে দেখা কল্পনা, স্বপ্নে ভেসে আসা, স্বপ্নে জেগে ওঠা এই সমস্ত কাহিনী। বাস্তবের সঙ্গে এর কোনো সংযোগ নেই। অর্থাৎ স্বপ্নে ভেসে ওঠা যে ইমাজিনেশন, যে কল্পনা, স্বপ্নে জেগে, অর্থাৎ স্বপ্নে জেগেছে মানে স্বপ্নে কাহিনীটা তার স্বপ্নের মধ্যে ভিড় করেছে, কিন্তু ঘুম থেকে সে জাগেনি তখন। অর্থাৎ যখন এই গোপাল ঘুমাচ্ছিল তখন কিন্তু সে ঘুমাচ্ছিল, কিন্তু স্বপ্নে তার কাহিনী এসে ধরা দিয়েছে। বিভিন্ন রকম কাহিনী আমরা দেখতে পেয়েছি। জটি পিসিমা তাকে আদর করে খাওয়াচ্ছেন, তাকে লাবণ্য দিয়ে তিল পিঠুলি উপর করে দিচ্ছে, আরো খা আরো নেই বলে, মুগের ডাল আর নেবি কিনা, আরো নেই বলে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম প্রচুর খাবারের আয়োজন আমরা দেখেছি। গোপালও কিন্তু এই সময় বুঝতে পেরেছে যে এতক্ষণে সে যা কিছু আদর করে তাকে যে খাওয়ানোর আয়োজন চলছিল সেগুলো স্বপ্ন মাত্র, স্বপ্নে দেখা কল্পনা মাত্র, স্বপ্নে ভেসে আসা, স্বপ্নে ধরা দেওয়া কল্পনা মাত্র। এগুলো বাস্তবের সঙ্গে কোনো যোগাযোগ নেই, বাস্তবের সঙ্গে কোনো কানেক্ট নেই। গোপাল এটা বুঝতে পেরেছে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। আজকে আমি আর নতুন করে যাচ্ছি না, আর সামান্য বাকি আছে। এর পরের ক্লাসে লাইভ ক্লাস, কালকে আগামীকাল লাইভ ক্লাস আছে। তোমরা অবশ্যই লাইভ ক্লাস প্রেজেন্ট থাকবে। আমি যেটুকু বাকি আছে এটুকু শেষ করে দেবো। সমাজের নিষ্ঠুরতার পরিচয় আমরা তুলে ধরবো পরের ক্লাসে, এবং তাদের প্রতি যে অবহেলা, বঞ্চনা, কিভাবে গোপাল এবং নেপাল বঞ্চনার শিকার হলো শুধুমাত্র দারিদ্রপীড়িত সাংসারিক জীবন তাদের অতিবাহিত করতে হয় বলে, তারা অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী নয় বলে তারা কিভাবে বঞ্চিত, অসহায় হয়ে পড়েছে, সেটা আমরা তুলে ধরবো পরের ক্লাসে। আজকে আমি এখানে ক্লাস শেষ করছি। সকলে ভালো থাকবেন।